থমথমে পরিস্থিতি খাগড়াছড়ি রাঙামাটিতে চলছে পরিবহন ধর্মঘট। নিরাপত্তা জোরদার, ঘটনাস্থলে সরকারের প্রতিনিধি দল। ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি, বাড়ছে মৃতের সংখ্যা। 4 দশকেও নিয়ন্ত্রণে আসেনি ডেঙ্গু, সমন্বিত উদ্যোগে বিশেষজ্ঞদের তাগিদ। সাগরে মিলছে না ইলিশ, সরবরাহ কম থাকায় বাজারের দাম বেশি। মূল্য সমীহন রাখতে সিন্ডিকেট ভাঙার পরামর্শ গবেষকদের। এবং অস্থিরতার পর প্রথমবার শ্রীলঙ্কায় চলছে প্রেসিডেন্ট নির্বাচন। ইসরায়েলের বিমান হামলায় লেবাননে 14 এবং গাজায় 13 ফিলিস্তিনি নিহত। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছে আমি সাদিয়া ইসলাম তৃষা। খাগড়াছড়ি ও রাঙামাটি পরিদর্শন করছে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের একটি প্রতিনিধি দল। এ বিষয়ে জানিয়েছেন সহকর্মী তমাল দাস লেচন। খাগড়াছড়িতে 72 ঘন্টার সড়ক অবরোধ শান্তিপূর্ণভাবে চলছে। সড়ক অবরোধ চলাকালে খাগড়াছড়ির কোথাও থেকে কোনো অপ্রীতিকর ঘটনা আমাদের কাছে এসে পৌঁছায়নি। তবে শহরে বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গিয়েছে হালকা যানবাহন চলছে। মূলত গত বৃহস্পতিবার খাগড়াছড়ি সদরের মামুন নামে এক যুবককে হত্যার প্রতিবাদে দীঘিনালায় বাঙালি ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়। সেই মিছিলকে কেন্দ্র করে পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে একটি সংঘর্ষের রূপ নেয়। সেই সংঘর্ষের জের ধরে দীঘিনালায় প্রায় 100টি দোকান পুড়ে ছাই হয়ে যায় এবং তারই প্রতিবাদে খাগড়াছড়ির স্বনির্ভর এলাকায় ওই দিন রাতে 3 যুবক নিহত হয় এবং 12 জন আহত হয়েছে। খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে বিভিন্ন এলাকায় সেনাবাহিনী, পুলিশ মোতায়েন করা হয়েছে। খাগড়াছড়ির জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে খাগড়াছড়ির আইনশৃঙ্খলা রক্ষার্থে গতকাল 4টার দিকে জেলা প্রশাসন পক্ষে একটি আইনশৃঙ্খলা মিটিং করেছে এবং এর প্রেক্ষিতে আজকে খাগড়াছড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিদর্শনে আসবেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মত বিনিময় করবেন। তো এই ছিল খাগড়াছড়ি থেকে সর্বশেষ। 3 পার্বত্য জেলায় বসবাসকারী সব জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া ঘটনার তদন্ত করে দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাহাড়ের শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবার প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন তারা। রাজধানী সহ সারা দেশে বেড়ে গেছে ডেঙ্গুর প্রকোপ। মৃত ও আক্রান্তের সংখ্যা বাড়ছে দিনকে দিন। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছেন 299 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে চলতি বছরের প্রথম দিন থেকে শুক্রবার পর্যন্ত ডেঙ্গুতে মোট 124 জনের মৃত্যু হয়েছে। এবছরে 20 সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 22,265 জন। এ অবস্থায় ডেঙ্গু রোগীদের চাপ বেড়েছে হাসপাতালগুলোতে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মশা নিয়ন্ত্রণ করার যে ওষুধগুলি, সেই ওষুধগুলি কিন্তু ঠিকমতো আমাদের আশেপাশে এলাকাগুলিতে ছিটানো হচ্ছে না। হাসপাতালের ভিতরে হয়তো আমরা সেই ঝোপঝাড় পরিষ্কার করতেছি আমাদের নিজস্ব ম্যান পাওয়ার দিয়ে, কিন্তু ডেঙ্গু তো শুধু হাসপাতালের ভিতর না, আশেপাশে পরিষ্কার যদি না রাখি তাহলে কিন্তু সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব না। এই প্রবলেমটা আমরা ফেস করতেছি এবং এই প্রবলেমের কারণে আমরা হয়তো ধারণা করতেছি যে সামনের মাসে রোগীর সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে। এদিকে 4 দশকেও নিয়ন্ত্রণে আসেনি মশাবাহিত ভাইরাস জ্বর ডেঙ্গু। এমনকি গেল 5 বছরে দেশে এর বিস্তার হার ছিল ভীতিকর। বিশেষ প্রজাতির এডিস মশার দাপট যে অঞ্চলে বেশি, সেখানেই এর প্রকোপও বেশি। গবেষকরা বলছে এ মশাকে নিয়ন্ত্রণ করা রাষ্ট্র বা প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। প্রয়োজন সমন্বিত ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা। উষা ফেরদৌসের প্রতিবেদন।
বিশ্বজুড়ে তাপমাত্রা বেড়েছে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তাপমাত্রার কারণে ঋতুচক্রের ধরনে এসেছে পরিবর্তন। এতে ডেঙ্গু সহ অন্যান্য মশার প্রজনন ক্ষেত্র বেড়ে গেছে। এজন্য 2050 সালের মধ্যে বিশ্বের অর্ধেক দেশে ডেঙ্গু উদ্বেগজনক হারে বাড়বে। দেশে প্রথম ডেঙ্গু সংক্রমণ হয় 1960 সালের দিকে। এরপর কেটে গেছে 4 দশক। তীব্রতা বাড়ে 2000 সালে। আক্রান্ত হয় অন্তত 5500 আর মৃত্যু 93 জনের। এরপর অতীতের সব রেকর্ড ভেঙে 2023 সালে আক্রান্ত হয় অন্তত 3.5 লাখ মানুষ। মৃত্যু ছড়ায় 1500। 2024 সালের শুরু থেকেই ডেঙ্গুর থাবা, শেষ ভাগে আরও আগ্রাসী। প্রতি বছর ডেঙ্গুর এমন ভয়াবহতায় দুশ্চিন্তার সাধারণ মানুষ। নিজের সচেতনতাটা আমি সব থেকে বেশি প্রায়োরিটি দিব। নিজস্ব কিছু উদ্যোগ নিতে পারি, তাহলে সেক্ষেত্রে আমি বেঁচে গেলাম। এসির যে পানিটা থাকে আমরা অনেক সময় সেটা পরিষ্কার করা হয় না। তারপর ডাবের যে খোসা এইসব মানুষ খেয়ে এইসব জায়গায় ফেলে দেয়। পলিথিন এসবের মধ্যে পানি জমে এই যে তারপর এগুলো লার্ভাগুলো এখানে থাকে, সেখান থেকে মশার জন্ম হয়। ব্যাঙ কিন্তু একটা মশার মিনিমাম 500টা ডিম খেয়ে শেষ করতে পারে। সো আমরা যদি সেই ব্যাঙের চাষটা বাড়াতে পারি বা ব্যাঙটাকে নিধন করার যে প্রক্রিয়া সেটা যদি আমরা কোনোভাবে বন্ধ করতে পারি, তাহলে এটা আমাদের জন্য একটা সুফল বয়ে আনতে পারে। কীটতত্ত্ববিদরা বলছেন এডিস নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। শুরুতেই এর প্রজনন স্থান চিহ্নিত করা জরুরি। মেইন সোর্সটা হচ্ছে আমার যে জলাবদ্ধ পানি যেটা থাকে, সেখানে মশা ডিম পাড়তে পছন্দ করে এবং সেই পানি থেকে কিন্তু আসলে এই ডেঙ্গু মশাটা বৃদ্ধি পাচ্ছে এবং এটা কিন্তু জ্যামিতিক হারে বাড়ে। যেখানে আপনার বিল্ডিং হচ্ছে, নতুন বিল্ডিং হচ্ছে, রাস্তাঘাট মেরামত হচ্ছে বা সেখানে পানি জমে আছে টায়ারের মধ্যে অথবা আপনার ফোয়ারা, যে জায়গাগুলোতে আমরা যদি দেখি এরকম জলাবদ্ধ পানি রয়েছে সেটাকে ক্লিন করতে হবে। প্রয়োজনে সেখানে আমরা মনে করেন যে ডিটারজেন্ট আমরা সে পানির মধ্যে ছিটিয়ে দিতে পারি। শুধু সরকারের দিকে না তাকিয়ে ব্যক্তি পর্যায়ে সচেতনতায় জোর দেন এই কীটতত্ত্ববিদ। আস্তে আস্তে আমাকে এটাকে সাকসেস করে নিয়ে আসতে হবে। এটা কিন্তু একদিনের বিষয় না যে আমি মশাটাকে আমি কন্ট্রোল করে ফেলতে হবে। এটা আমাদেরকে একটা 4-5 বছর মেয়াদে আমাদের একটা প্ল্যান নিতে হবে টোটাল সিটিতে। বিশ্বব্যাপী চোখ রাঙাচ্ছে মশাবাহিত রোগবালাই। ফলে এর বিরুদ্ধে সমন্বিত প্রতিরোধের তাগিদ দেন বিশেষজ্ঞরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। মৌসুমের শেষের দিকে এসেও নাগালে নেই ইলিশের দাম। আর ইলিশ কিনতে না পারা ক্রেতার প্রশ্ন, ভারতে রপ্তানি না হলেও কেন এমন পরিস্থিতি? তবে জেলেদের জালে মাছ কম ধরা পড়ার অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। আর গবেষকরা বলছেন সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারলেই কমে আসবে ইলিশের দাম। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। জিআই পণ্য হিসেবে 2017 সালে স্বীকৃতি পায় ইলিশ। টানা 5 বছর ধরে ভারতে ইলিশ রপ্তানি করে আসছে বাংলাদেশ। যদিও 2012 থেকে 2018 সাল পর্যন্ত রপ্তানি বন্ধ ছিল। 2019 থেকে ভারতে আবার ইলিশ রপ্তানি চালু হয়। কিন্তু এবছর রপ্তানি না থাকার পরও কেন বাজারে দাম ক্রেতার নাগালে আসছে না, প্রশ্ন সাধারণ ক্রেতার। আমরা প্রত্যাশা করেছিলাম যে ইন্ডিয়া না পাঠানোর কারণে দাম হয়তো অনেক কম হবে, সবার নাগালেই থাকবে, বাট ওই রকম কিছু না। এগুলো পাচার হইতেছে কিনা ইন্ডিয়াতে, এটা তো আর আমরা সঠিক বলতে পারতেছি না। আমরা যারা মধ্যবিত্ত আছি তারা কিন্তু আমরা ইলিশের ধারের কাছেও যাইতে পারতেছি না। দেখেন আজকে দেখেন জাটকা যেগুলো, সেগুলো 700 থেকে 750 টাকা কেজি যাচ্ছে। ইলিশ 2200 টাকা করে কেজি, এটা 1600, 1700, 1500 টাকা হলেও একটা ছিল। 1700 টাকা কেজি, 3টে মাছ 5100 টাকা। তবে দামি মাছটির দাম না কমার কারণ হিসেবে বিক্রেতারা বলছেন যোগানের ঘাটতির কথা। ইলিশ মাছের আমদানি খুব কম, নদীতে এই বলে মাছ নাই। বর্তমান সরকার আসার পরে তো এখন তো ইন্ডিয়া সাপ্লাই হইতেছে না, এখন মাছ কোথায় গেছে? কিছু লোক বলতেছে যে নদীতে মাছ কম। জেলেদের জালে ধরা পড়া ইলিশ 3 থেকে 5 হাত ঘুরে ক্রেতার কাছে আসে বলে জানান বিক্রেতারা। জেলেদের কাছ থেকে আসে হলো মুকামে আড়তের কাছে, আড়তদার কাছে টাকায় পৌঁছায় আবার আড়তদার কাছে, তারপরে আমরা পাই কেজিতে 200-250 বেশি গত বছর থেকে। দাদনদাতাদের কাছে মাছ বিক্রি করতে বাধ্য হয় জেলেরা। আবার পর্যাপ্ত যোগান না থাকলেও দাম কমার সুযোগ থাকে না। যে পরিমাণ ইলিশ ধরা পড়ছে বা জেলেরা যে ইলিশ ধরে নিয়ে আসছে সেটা এনে কিন্তু মৎস্য অবতরণ কেন্দ্রে আড়তদারদের কাছে বা যারা দাদন দেয় তাদের কাছে বিক্রি করতে হয়। তো তাদের একটা দাম তারা ফিক্স করে ফেলে এবং এখন যেহেতু মোবাইলের যুগ, তারা আবার ঢাকার যে আড়তদার আছে বা অন্যান্য জেলা শহরের যে আড়তদার আছে তাদের সাথে একটা যোগাযোগ করে দামটা একটা নির্দিষ্ট
জায়গায় নিয়ে আসে। দেশের মোট উৎপাদনে ইলিশের অবদান প্রায় 12%, তাই মাছটিকে মানুষের কাছে সহজলভ্য করার তাগিদ ভোক্তাদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বরফ সংকটে বঙ্গোপসাগরে মাছ শিকার করতে পারছে না বরগুনা উপকূলের জেলেরা। টানা 5 দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় পুরোপুরি বন্ধ থাকে পাথরঘাটার বরফ কলগুলো। এতে চরম বিপাকে পড়েছেন জেলেরা। এই অবস্থায় সমস্যা সমাধানে কাজ করছে জেলা মৎস্য বিভাগ। বরগুনা থেকে সাগর আকনের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। ধরে বরফের জন্য অপেক্ষা করছেন অন্তত 43টি ট্রলারের জেলেরা। সাগরের আবহাওয়া স্বাভাবিক হলেও বরফ সংকটে মাছ শিকারে যেতে পারছেন না তারা। উপজেলার শতাধিক বরফ কলে বরফের অপেক্ষায় প্রায় 1,500 ট্রলার। তবে কবে নাগাদ বরফ মিলবে তাও জানেন না জেলেরা। বসে রয়েছি খালি বরফ বাগর, নদীতে যাইতে পারতেছি না। কবে বিদ্যুৎ পামু, কবে বরফ পামু, খুলনা থেকে বরফ তাও পাইতেছে। মাছ আজকের বিক্রি করতে যাইও বিক্রি করতে পারি না, বরফ নাই, কেউ কেনে না। আমার সংসার লইয়ে এখন কান্দাকাটি চলে। কালকে নেমে যেতে পারতাম, তো নামা হয়নি, শুধু বরফ পাইনি, এই জন্য নামা হয়নি। বিদ্যুতের সংকট, বরফ পাইতাছি না, এই জন্য বোটকল গাড়া আছে আর কি। বরফকল মালিকরা বলছেন বিদ্যুৎ না থাকায় বন্ধ আছে উৎপাদন। এছাড়া গত কয়েকদিনের লো ভোল্টেজে অনেক কলের মোটরও নষ্ট হয়ে গেছে। বরফের কারণে আপনার বোটবাড়ি করে সাগরে যাইতে পারতেছে না। বিদ্যুতের কারণে আমরা এই বরফ উৎপাদনও করতে পারতেছি না, আর বোটও সাগরে যেতে পারছে না। লো ভোল্টেজের কারণে আমাদের একটা মোটরের দাম পড়ে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা একটা মোটরের দাম। সেই মোটরটা অনেক সময় রিজেক্ট হয়ে যায়, ডেস্ট হয়ে যায়। এ বিষয়ে কথা বলতে পল্লী বিদ্যুৎ অফিসের কাউকে পাওয়া যায়নি। তবে জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন লোডশেডিং ও লো ভোল্টেজের সমস্যার স্থায়ী সমাধানে পাথরঘাটায় একটি গ্রিড স্টেশন নির্মাণের বিষয়ে বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা হচ্ছে। এখানে বিদ্যুৎ থাকা না থাকার সাথে ইলিশের মূল্যের সাথে একটা সম্পর্কিত হয়ে পড়ে। আমরা চেষ্টা করবো যে এখানে একটা তাদের সাথে আলোচনা করে একটা সাবস্টেশন জাতীয় কিছু একটা করা, যাতে এই জাতীয় সমস্যা বারবার ফেস করতে না হয়। পাথরঘাটার এক একটি বরফ কল দৈনিক 4 থেকে 700 ক্যান বরফ উৎপাদন করে। আফরিন পপি, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। থমথমে পরিস্থিতি খাগড়াছড়ি রাঙামাটিতে, চলছে পরিবহন ধর্মঘট। নিরাপত্তা জোরদার, ঘটনাস্থলে সরকারের প্রতিনিধি দল। ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি, বাড়ছে মৃতের সংখ্যা। 4 দশকেও নিয়ন্ত্রণে আসেনি ডেঙ্গু, সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। সাগরে মিলছে না ইলিশ, সরবরাহ কম থাকায় বাজারে দাম বেশি, মূল্য সহনীয় করতে সিন্ডিকেট ভাঙার পরামর্শ গবেষকদের। এবং অস্থিরতার পর প্রথমবার শ্রীলঙ্কায় চলছে প্রেসিডেন্ট নির্বাচন। ইসরায়েলের বিমান হামলায় লেবাননে 14 এবং গাজায় 13 ফিলিস্তিনি নিহত। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।